নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা কলি নিতে রাজি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকালে নির্বাচন কমিশনের বৈঠক শেষে কথা জানান দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি জানান, নির্বাচনে এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। ধানের শীষ ও শাপলা কলির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। গণভোট কবে হবে তা নিয়ে জামায়াত ও বিএনপিকে কুতর্ক না করার আহ্বান জানান এই এনসিপির নেতা। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রবিবার বিকেলে নির্বাচন কমিশন ভবনে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে দলটির ৩ সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি গণমাধ্যমকে জানান, নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাকলি নিতে সম্মত এনসিপি। একই সঙ্গে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা না করতে বিএনপি এবং জামাতকে সতর্ক করেন তিনি। আজকে আমাদের পছন্দের তালিকায় প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়ত রেখেছি হলো সাদা শাপলা, তৃতীয় রেখেছি হলো শাপলাকলি। অর্থাৎ আমাদের প্রার্থিত প্রতীকের মধ্যে যদি কোনো অন্য দল আবার এটার জন্য আবেদন করে তাহলে শাপলাকলি নিয়ে একটা সিমিলারিটিস তৈরি হবে। সেই জন্য হলো আমরা এটা আবেদনের মধ্যে আজকে দিয়ে রেখেছি। ইলেকশনের দামাডল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় আমরা অংশগ্রহণ করতে চাই। এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, ধানের শীষ আর শাপলাকলিতে হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনে এনসিপি ৩০০ আসনেই প্রার্থী দেবে বলেও জানান নাসির উদ্দিন পাটোয়ারি। জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মী এবং পুরো বাংলাদেশের মানুষকে যে আপনারা যেখানে ৩০০ আসনে প্রার্থী হতে চান, আপনারা প্রার্থীতা নিজেদের ইলেকশনের প্রস্তুতি নিন, আমাদের অফিসে আসুন, প্রার্থীতা জমা দিন, আমরা ৩০০ আসনে ইনশাল্লাহ প্রার্থী দিব। পরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, চলতি সপ্তাহেই নতুন দল নিবন্ধনে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। 18 নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, আর এই তালিকা দিয়েই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 12,76,12,384। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা হচ্ছে 6,47,60,382, 6,47,60,382। আর মহিলা ভোটারের সংখ্যা হচ্ছে 28,50,772। তৃতীয় লিঙ্গ যেটা আমরা বলি হিজড়া, ওনাদের সংখ্যা হচ্ছে 1,230। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শত ষড়যন্ত্র করেও বিএনপিকে দমানো যায়নি। ফিনিক্স পাখির মতো দলটি বারবার জেগে উঠেছে। নয়াপল্টনে যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের শত্রুরা মাথা চাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এদিকে বিএনপি মাঠে নামলে অন্তর্বর্তী সরকারের ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। ইউসুফ আলীর রিপোর্ট। 7 নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের 50 বছর পূর্তি উপলক্ষে নয়াপল্টনে যৌথ সভা করে বিএনপি। বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শত ষড়যন্ত্র করেও বিএনপিকে দাবানো যায়নি। ফিনিক্স পাখির মতো দলটি বারবার জেগে উঠেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে দর্শন দিয়ে গেছিলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন কখনো পরাজিত হতে পারে না। এবং সেই জন্যই বিএনপিও কখনো পরাজিত হয়নি, বারবার জেগে উঠেছে। একেবারে সেই ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই বিএনপি জেগে উঠেছে। তিনি বলেন, দেশের শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে, তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে। এ সময় 7 নভেম্বর উপলক্ষে 10 দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব। আমরা দেখছি যতই সময় যাচ্ছে ততই বাংলাদেশে একটা অ্যানার্কিক সিচুয়েশন, একটা পুরোপুরি একটা নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সেই জন্য আমরা 10 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি। এই কর্মসূচিতে 5 নভেম্বর থেকে 13 নভেম্বর পর্যন্ত। এর আগে ডেবের নবগঠিত কমিটিকে সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি মাঠে নামলে অনেকের গদি রক্ষা করা কঠিন হয়ে দাঁড়াবে। জাতির সাথে এই 7 জন কমিশনার যে প্রতারণা করছে কোনো ক্ষেত্রে, বা ধোঁকা দেওয়ার চেষ্টা করছে, ধোঁকা বানানোর চেষ্টা করছে, এটা সাধারণ মানুষই বুঝছে। অন্তর্বর্তী সরকার জুলাই সনদের পরিবর্তন নিয়ে তাদের ব্যাখ্যা পরিষ্কার করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির এই সিনিয়র নেতা। আমরা যেহেতু সুষ্ঠু অবাধ নির্বাচন চাই, তাই হয়তো
যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি। ইউসুফ আলী, মাইটিভি, ঢাকা। যদি কোনো নিবন্ধিত দলের প্রার্থী জোটভুক্ত অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এমন আদেশ জারি করে গণপ্রতিনিধিত্ব আদেশের সর্বশেষ সংশোধনী বাতিল করা হয়, তবে তা হবে একটি দলের সঙ্গে সরকারের গোপন সমঝোতা এবং এর মাধ্যমে লেভেল প্লেয়িং ফিল্ড ন্যাক্কারজনকভাবে ভঙ্গ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, নির্বাচন সংক্রান্ত আরপিওতে গত 23 অক্টোবর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ যে সংশোধনী অনুমোদন করেছে তাতে বলা হয়েছে নির্বাচনী জোট থাকলেও প্রার্থীদের নিজ নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। তবে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে সেই অনুমোদিত সংশোধনী বাতিল হতে পারে। মিয়া গোলাম পরওয়ার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ও উপদেষ্টা পরিষদ কর্তৃক অনুমোদিত আরপিও যদি বাতিল করা হয় তবে তা হবে ন্যাক্কারজনক, অগণতান্ত্রিক এবং স্পষ্টতই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। যারা নতুন করে ফ্যাসিবাদী হচ্ছেন তাদের পরিণতিও আগের ফ্যাসিবাদের থেকে ভালো হবে না বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যারা ফ্যাসিবাদকে ফিরিয়ে আনার ষড়যন্ত্র করে জামায়াতের ওপর দায় চাপাচ্ছে তাদেরকে আবারও প্রতিহত করা হবে। বিকেলে রাজধানী ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সেমিনারে তিনি কথা বলেন। নায়েবে আমির বলেন, বিএনপি ভেতরে আবারও ফ্যাসিবাদী হওয়ার চিন্তা করছে, তারা এই রাস্তা বন্ধ করে দিতে চান না। তিনি আরও বলেন, বিএনপি স্বতঃস্ফূর্তভাবে জুলাই সনদে স্বাক্ষর করে এখন উল্টো পাল্টা বলছে। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে ডাক্তার তাহের বলেন, কোনো রাজনৈতিক দলকে খুশি করা নয় বরং জাতিকে খুশি করার দায়িত্ব ইসির। ফ্যাসিজম তো নিজ মাটি থেকে, শাসন থেকেই গড়ায় কখন? যখন এক ব্যক্তির হাতে অসম ক্ষমতা থাকে। আমরা তো সেটাই চেঞ্জ করে দিয়েছি, দেশের মানুষ তো সেটাই চাচ্ছে। তাহলে বিএনপি ভিতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ আছে মনে হচ্ছে, যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চাইছিলাম এগুলো আমরা বন্ধ করতে দিচ্ছি না। 2026 সালের বিশ্ব ইজতেমা ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সচিবালয়ে জুবায়ের ও সাতপন্থীদের সাথে বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি জানান, ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন, তা পেছানোর সুযোগ নেই। এদিকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে জাকির নায়েক বাংলাদেশে আসতে পারবেন বলেও জানান ধর্ম উপদেষ্টা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। আসন্ন বিশ্ব ইজতেমা আয়োজনকে কেন্দ্র করে তাবলিগ জামায়াত নেতা জুবায়ের ও সাতপন্থীদের সাথে বৈঠক করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বৈঠক শেষে ধর্ম উপদেষ্টা জানান, নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী ব্যস্ত থাকার কারণে নির্বাচন ও রমজানের পর আয়োজন করা হবে এবারের বিশ্ব ইজতেমা। যেহেতু সামনে নির্বাচন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচন নিয়ে এখন ব্যস্ত, ইলেকশনের আমেজ শুরু হয়েছে। তো ইজতেমা করতে গেলে অনেক মানুষের সমাগম, ল এনফোর্সমেন্ট এজেন্সির ইনভলভমেন্ট আছে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা হবে ইলেকশনের পরে। দুই পক্ষের সাথে আলোচনা করে ইজতেমার তারিখ ঠিক করা হবে বলেও জানান তিনি। ইজতেমাটা উভয় গ্রুপের ইজতেমা নির্বাচনের পরেই অনুষ্ঠিত হবে, এটা বসে তারিখ ঠিক করা হবে। বিশিষ্ট ইসলামী স্কলার ডাক্তার জাকির নায়েকের বাংলাদেশ সফর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা জানান, বিষয়টি নির্ভর করছে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির উপর। কোনো বিদেশি মেহমান যখন কোনো দেশে আসে, এটা পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র ডিল করে থাকে, ওনাদের সিদ্ধান্ত নিতে হবে ওনার ব্যাপারে। আমি তো ধর্ম উপদেষ্টা হিসেবে আমি কোনো এখতিয়ার রাখি না, সিদ্ধান্ত আমি দিতে পারি না। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আগামী 3 বছর দলটির নেতৃত্ব দেবেন। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম শনিবার রাতে সংগঠনের আমির নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। রোববার দুপুরে জামায়াতের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জামায়াত জানিয়েছে, গত 9 থেকে 25 অক্টোবর পর্যন্ত সারা দেশের রুকন বা সদস্যদের কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে দলের আমির নির্বাচনের ভোট গ্রহণ হয়। ভোট গ্রহণ কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দল ভোট গণনা শেষ করে।
প্রাপ্ত ফলাফল অনুযায়ী 2026 থেকে 28 কার্যকালের জন্য সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আমির হয়েছেন শফিকুর রহমান। এর আগে 2020-22 এবং 2023-25 মেয়াদে জামায়াতের আমির হয়েছিলেন শফিকুর রহমান। তিনি টানা তৃতীয়বারের মতো দলের আমির হলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ফলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদিন। তিনি বলেন, সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সর্বোচ্চ আদালতকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দিয়েছিলেন। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিটের বিপরীতে শ্রেষ্ঠ আপিলের 6ষ্ঠ দিনের শুনানি শেষে এসব কথা বলেন তিনি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে বিএনপির পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। পরবর্তী শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক দেশের সর্বোচ্চ আদালতকে ব্যবহার করেছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে, এবং তার এই ব্যবহারের কারণেই যত হানাহানি, কাটাকাটি, মারামারি এবং আজকে ভোট নিয়ে যে অনিশ্চয়তা, সব কিছুর মূলে হচ্ছে খায়রুল হক। মানুষ যে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেগুলোকে আবার ফিরিয়ে আনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যেটা তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের 13শ সংশোধনীর মাধ্যমে সন্নিবেশিত করেছিলেন, সেটাকে ফিরিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে মাহবুবুল আলম হানিফ ও হাসানুল হক ইনুর বিরুদ্ধে পৃথক 2 মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল আজ এই আদেশ দেন। এসএম আরিফের রিপোর্ট। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 হত্যা, ষড়যন্ত্র ও উস্কানি সহ মোট 3 অভিযোগে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আগামী 25 নভেম্বর এ মামলার সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ধার্য করেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। মামলার 4 আসামি বর্তমানে পলাতক। একই আদালতে মানবতা বিরোধী অপরাধের অপর এক মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 হত্যাকাণ্ড সহ 8 অভিযোগ গঠন করে 30 নভেম্বর সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে। মামলাটিতে 20 জনকে সাক্ষী করা হয়। জাসদের উনি সভাপতি, ওনাকে প্রশ্ন করা হয়েছে যে আপনার কোনো বক্তব্য আছে কিনা, যে আপনি কি দোষী কি নির্দোষ। তো উনি তার নির্দোষ বলতে যে আদালতকে দিয়ে একটা কথা বলেছেন। উনি বলছেন মামলাটি উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক আক্রোশের উনি শিকার, এবং উনি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যে ঘোষিত নীতি, যেখানে সরকার নিজেই বলেছে অনেক গায়েবী মামলা হয়েছে, তো উনি দাবি করেছেন যে উনি ওই অনেক গায়েবী মামলার মধ্যে উনি একজন শিকার হয়েছেন। তবে ইনুর এই বক্তব্য আমলে নেয়ার সুযোগ নেই বলে জানান চিফ প্রসিকিউটর। যদি উনি নিজেকে দোষী বলেন তাহলে আদালত এখানেই এটার ভিত্তিতে একটা রায় দিয়ে ফেলতে পারেন। আর যদি উনি মনে করেন যে তিনি নির্দোষ হলে মামলাটি বিচারে যাবে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই তাকে প্রমাণ করতে হবে তিনি নির্দোষ, আর প্রসিকিউশন প্রমাণের চেষ্টা করবে তিনি দোষী। এই প্রশ্নের জবাবে তিনি একটা জবাবই শুধু দিতে পারবেন, সেটা হচ্ছে উনি দোষী না নির্দোষ। এর বাইরে তিনি যে সমস্ত বক্তব্য দিয়েছেন এগুলো আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 আসামির বিরুদ্ধে 13তম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। এসএম আরিফ, মাইটিভি, ঢাকা। জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে শুরু করা লং মার্চ পুলিশি বাধার মুখে পণ্ড হয়েছে। দুপুর 2টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে লং মার্চ শুরু করার পর পুলিশ ব্যারিকেড দিয়ে শিক্ষকদের বাধা দেয়। পরে শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে পুরো এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। দাবি আদায় 21তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার পর ইবতেদায়ী শিক্ষকরা এই লং মার্চ শুরু করেন। তারা বলছেন, জাতীয়করণের দাবি না মেনে সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অবহেলা করছে।
শিক্ষকরা আরও বলেন তারা তাদের দাবি আদায় করেই ঘরে ফিরে যাবেন, নয়তো আমরণ অনশন চালিয়ে যাবেন। প্রকৃতি, পরিবেশ ও নদীকে নেতিবাচক প্রভাব থেকে মুক্ত রেখে সড়ক, রেল, বিমান ও নৌপথের সম্মিলিত উন্নয়ন ত্বরান্বিত করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেন্ট্রাল ইন্টিগ্রেটেড মাল্টি মডেল ট্রান্সপোর্ট সেক্টর মাস্টার প্ল্যান অব বাংলাদেশ সংক্রান্ত প্রান্তিক মূল্যায়ন ও কৌশলগত পরিকল্পনা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এই আহ্বান জানান। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থা খুবই হযবরল অবস্থায় রয়েছে। এটাকে দ্রুত শৃঙ্খলার মধ্যে আনা না গেলে পুরো ব্যবস্থাটা অর্থনীতির জন্য গলার ফাঁসে পরিণত হবে। তিনি বলেন, এই কাজ করতে হবে পরিবেশের কোনো ক্ষতি না করে, নদীর উপর কোনো আঘাত করা যাবে না, পানিকে শান্ত রাখতে হবে। বৈঠকে সড়ক ও জনপথ বিভাগ একটি প্রাথমিক কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করে। দেশে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায়। এই সময় ১,১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১,১৬২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে বরিশাল বিভাগে ১৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ২৬১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭৫ জন, খুলনা বিভাগে ১৫৪ জন, ময়মনসিংহ বিভাগে ৮৭ জন, রাজশাহী বিভাগে ৯৮ জন এবং সিলেট বিভাগে ৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহ আইনের আওতায় আদানির সাথে করা চুক্তির বিষয়ে যদি দুর্নীতি প্রমাণ হয় তাহলে সে চুক্তি বাতিল হতে পারে। বলেছেন, চুক্তি চাইলেই বাতিল করা যায় না, কারণ চুক্তিতে বাতিলের বিধান ছিল কিনা পর্যালোচনার প্রয়োজন রয়েছে। রোববার সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি সংক্রান্ত চুক্তিসমূহ পর্যালোচনার লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি আয়োজিত ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ১,২৪১ টাকা থেকে ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার নতুন এই মূল্যের ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এছাড়া অটো গ্যাসের দাম ৫৬ টাকা ৭৭ পয়সা থেকে কমে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে অক্টোবর মাসে প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমিয়ে ১,২৪১ টাকা নির্ধারণ করা হয়েছিল। পাশাপাশি অটো গ্যাসের দাম ১ টাকা ৩৮ পয়সা কমিয়ে ৫৬ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছিল। উত্তরাঞ্চলের খাদ্য ভাণ্ডার খ্যাত জেলা নওগাঁর মাঠে মাঠে চাষ হচ্ছে শীতকালীন আগাম নানা প্রকারের সবজি। ইতোমধ্যে এই সবজি উঠতে শুরু হয়েছে বাজারে। ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। আবহাওয়া ভালো থাকায় অধিক লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন পরিচর্যায়। প্রতিনিধি আবু বকর সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। ধান, চাল, আমের পাশাপাশি সবজি উৎপাদনেও সমৃদ্ধি নওগাঁ জেলা। সবজির ভরা মৌসুম বলা হয় শীতকালকে, তবে শীত আসার আগেই জেলার মাঠে মাঠে এখন শোভা পাচ্ছে আগাম জাতের নানান সবজি। ফুলকপি, শিম, পটল, বেগুন, মূলা, মরিচ সহ বিভিন্ন সবজির চাষ হচ্ছে মাঠে। ইতিমধ্যে বাজারে উঠতে শুরু করেছে এসব ফসল। ভালো দাম পেয়ে খুশি কৃষকেরা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রমিক ও পরিবারের সদস্যদের নিয়ে চলছে ক্ষেতের পরিচর্যা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব সবজি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। এখন প্রচুর হারে সবজির দাম কমে আসছে। আগাম সবজি আরও গৃহস্থরা উৎপাদন করতেছে, আরও দাম কমে আসবে। সবজি বা কপি যেগুলো লাগানো হয়েছে লাভজনক হয়েছে। এবছর বন্যা না হওয়া ও আবহাওয়া অনুকূলে থাকার কারণে কৃষকেরা অধিক লাভের আশায় ব্যস্ত সময় পার করছে জমি প্রস্তুত, বীজ বপন, সার ও কীটনাশক প্রয়োগ সহ সবজি চাষে। এখনো শীত আসেনি, ফসল ভালোই মোটামুটি। দাম বাজার 60 বেচা হচ্ছে প্রথম দিন, তারপরে এখন বাজার একটু কম। গত বছর থেকে এই বছর যে আগাম সবজিটা খুবই ভালো আসছে, ফলনও ভালো হচ্ছে, আবার বাজার দর খুব ভালো থাকাতে এবার লাভবান হয়েছে। কৃষি বিভাগ থেকে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আগাম শাকসবজিটা কিছুটা দেরি হওয়ার কারণ রেগুলার বৃষ্টি হওয়ার কারণে কৃষক আগাম সবজি করার জন্য যথাসময়ে জমি প্রস্তুত করতে পারে না। বর্তমানে যে পর্যায়ে আছে
সবজির দাম কমা শুরু করছে এবং মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আছে। এই মৌসুমে নওগাঁয় ৯,৫০০ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষ হচ্ছে। এর মধ্যে ২,০০০ হেক্টর জমিতে ফুলকপি, মূলা, বেগুন, শিম, মরিচের চাষাবাদ হচ্ছে। এ পর্যন্ত ১০০ হেক্টর জমিতে আগাম জাতের সবজি রোপণ করা হয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।